যোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিলে, একটি চাওয়া শত পাওয়া স্বাধীনতা নিয়ে এলে। অসাধারণ। প্রিয় দর্শক, কিছু শিল্পীর গান আমরা যদি চোখ বন্ধ করেও শুনি না, আমরা কিন্তু বলে দিতে পারবো আসলে এটি কার গান। আজকে আমাদের সঙ্গে সেরকমই একজন প্রিয় মানুষ রয়েছে, প্রিয় শিল্পী রয়েছে। হায়দার হোসেনকে পরিচয় করিয়ে দেওয়ার মতো দৃশ্যতা আমি দেখাচ্ছি না, জাস্ট আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী বলতে চাই, সঙ্গে রয়েছেন এই জনপ্রিয় মানুষটি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গান আড্ডার আজকের আয়োজনে। আমি ফারনাজ জুই রয়েছি আপনাদের সঙ্গে। আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি অতিথির কাছে। ফিরে এলাম। ভাইয়া কেমন আছেন? বর্তমান সময়টা কেমন কাটছে? হ্যাঁ, সুন্দর কাটছে আলহামদুলিল্লাহ। আমরা যদি বলি একটা পরিবর্তিত সময় তো অনেক দিন ধরে আমরা পার করলাম, এবং এখনো যদি বলি উতরে ওঠেনি কিন্তু পুরো সময়টা। তারপরেও সামগ্রিকভাবে আসলে কেমন? নো কমপ্লেইন, ভালো আছি, খাচ্ছি যাচ্ছি। আর যদি গানের মানুষদের যদি বলি, সকাল শুরু হয় একটু অন্যভাবে, বা বছর ঘুরে কিন্তু বছর আসে একটু অন্যভাবে, সেই গানের মানুষটি কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ, নো কমপ্লেইন। একটু শৈশব থেকে শুরু করতে চাই। আমি জানি যে একেবারে সঙ্গীত পরিবারে আপনার জন্ম, বড় হওয়া, বেড়ে ওঠা, সঙ্গীতের সঙ্গেই বসবাস যদি আমরা বলি, শৈশবের স্মৃতিগুলো আসলে এখন কতটা আলোড়িত করে? হ্যাঁ, আসলে আমাদের যখন বয়স প্রায় 60-এর কাছাকাছি যায়, তখন আমাদের সবচেয়ে বেশি মনে পড়ে ছোটবেলার কথা বেশি মনে পড়ে, কারণ সেই সময়গুলো আসলে সুন্দর। বুঝে হোক না বুঝে হোক, রাগ হোক অভিমান হোক, সবগুলি সুন্দর। তো দ্যাট ওয়াজ ডিফারেন্ট লাইফ। কারণ ছোটবেলা তো দায়িত্ব থাকে না, দায়িত্ব আরেকজন করে দেয়, সুতরাং পুরোটা সময় আমরা আনন্দে থাকতাম। ছোটবেলা থেকে তো সঙ্গীতের সঙ্গে বসবাস, কিন্তু কখন থেকে বড় হয়ে আসলে ভাবনার মধ্যে এই বিষয়টি এলো যে আমি গান করতে চাই বা আমি সঙ্গীত শিল্পী হতে চাই? না, এরকম কোনো ভাবনা আমার ছিল না কখনো। সচেতন ভাবে কি তাহলে ছিল না, অবচেতন মনেই চলে এসেছে? আসলে আমরা গান করতাম, ভালোবাসতাম, আর গান শেখার জন্য করতাম। শেখাটা আমাদের অনেক বেশি দরকার ছিল। আমরা বাজাতাম প্রায়, যেরকম আমি, আমার দুজন খুব কাছের মানুষ, এখন তো ওরা চলে গেছে। একজন হলো হ্যাপি আকান্ত, আরেকজন হলো নিলয়। নিলয় ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তো আমাদের কাজ ছিল তিনজন একসঙ্গে বসে বাজানো। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমরা গান করব বা এটা করব বা শো করব, এরকম ধরনের কখনোই চিন্তা হয়নি। আমরা বাজাতাম, আমরা একসঙ্গে তিনজন বসলেই অলমোস্ট এভরিডেই বাজাতাম আমরা। আর লাকি ভাই মাঝে মাঝে বসে বসে শুনতো। এই যে বাজানো বা যন্ত্রের যে বিষয়গুলো বলছেন, বর্তমান সময়টা কি এই বিষয়টাকে আক্ষেপ তৈরি হয় যে প্রযুক্তি অনেকটা জায়গা তৈরি করে নিয়েছে সেই জায়গাতে? দেখো, প্রযুক্তি ভালো জিনিস, কিন্তু প্রযুক্তির ব্যবহার রংভাবে করা উচিত না। তাহলে হবে কি, ইউ ওয়ন্ট লার্ন এনিথিং। যে লার্নিংয়ের যেটা ব্যাপার আছে, এই যে আমাদের মধ্যে কেন এত জানার আগ্রহ ছিল, কেন এত বাজানোর আগ্রহ, আমাদের কিন্তু নাম করার ইচ্ছা নেই, আমরা গান করব, নাম করব, শো করব, এরকম কোনো ধারণাই কখনো ছিল না। এটা কেমনে কেমনে হয়ে গেছে, কেমন এভাবে হয়ে যায়। যেরকম আমি যখন প্রথম গিটার বাজছিলাম, আমাকে ডেকে নিল কে, আলম খান ডেকে নিল, হায়দার তুমি এদিকে আসো। তো আই ওয়াজ টু ইয়াং এট দ্যাট টাইম। তো আলম ভাই ডাকলে আমাকে যেতে হবে, তুমি আমার গানে গিটার বাজাবে, ফিল্মের গানে। অ্যান্ড দ্যাটস হাউ আই স্টার্টেড। আজম খান বললো, হায়দার তুমি কোথায়? ভাইয়া বলছে তুমি ভালো বাজাও, তুমি আমার সাথে বাজাতে হবে। এই কিন্তু আমাদের আরম্ভ। এরকম না যে আমরা খুঁজে খুঁজে কোথাও গিয়েছি, আমাদেরকে ধরে নিয়ে গেছে। এই যে আনন্দটুকু ব্যাপারগুলি ছিল। এখন প্রযুক্তি অনেক কিছুই প্রযুক্তি ইজ গুড, নট ব্যাড, অনেক আরাম হয় বাজাতে, কিন্তু প্রযুক্তির উপর এখন এটা আমি কিভাবে বলি জানেন, গাড়ি ভালো, আপনি খুব তাড়াতাড়ি অনেক জায়গায় নিয়ে যায়, কিন্তু এই গাড়ির জন্য আপনি হাঁটা ভুলে যাবেন, তা কিন্তু ঠিক না। একদমই না। হ্যাঁ, এই আমরা হাঁটাটা ভুলে গেছি, প্রযুক্তির উপর ভর করে আসলটাই ভুলে গেছি। এই বিষয়গুলো নিয়ে তো কথা বলতেই হবে, এবং আপনাদের কাছ থেকে তো জানতে হবে আসলে পরবর্তী প্রজন্ম যারা উত্তরসূরি আছে, তারা তো আসলে আপনাদের দেখানো পথেই হাঁটবে। কথা তো চলবেই, তবে এই পর্যায়ে একটা গান শুনে নিতে চাই। কোন গানটি শুনবো? আমার গান শুনবে আজকে গান গাওয়ার কথা ছিল না, গিটার আনতে বলছে শুধু। হায়দার হোসেন থাকবে, আমরা গান শুনবো, এটা হতে পারে? আচ্ছা, অল্প কিছু শুনে।
নীলায় আকাশ, বুক ভরা নিঃশ্বাস, ভালোবাসার শত রঙে মাখা আত্মবিশ্বাস। রাত্রি যেথা মাতৃক্রয়ে মমতায় হয় ভোর, সোনার আলিঙ্গনে প্রসারিত বাহুদর। মুক্তিযোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিলে, মুক্তিযোদ্ধা শত শ্রদ্ধা একই বিস্ময় উপহার দিলে। একটি চাওয়া শত পাওয়া স্বাধীনতা নিয়ে এলে। অসাধারণ। হায়দার হোসেন মানেই কিন্তু সবাই বলে যে প্রতিবাদের গান, একদম জীবনমুখী গান, সমাজের গান, বিভিন্ন বিষয়গুলো উঠে আসে। এই যে বিভিন্ন বিষয় নিয়ে বা বিষয় নির্ভর গান করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে আপনাকে উদ্বুদ্ধ করে? আসলে গান তো আমি হঠাৎ করে লিখতে পারি না, কিছুটা লাগে গান লিখতে গেলে। এখন যে বয়স হয়েছে বা যখন থেকে আমি আবার নতুন করে গানে নেমেছি 2005 থেকে, তখন আমার তখন বয়স 40 ক্রস করে গেছে। তখন সমাজ নিয়েই গানটাই বেশি আসে, কারণ আপনার সমাজে কি হচ্ছে না হচ্ছে কোনটা। আর এই গান গাওয়ার একটাই অর্থ, যে নিজেকে সচেতন করা এবং অপরকে সচেতন করা। যুগে যুগে কিন্তু আমরা দেখেছি যে সংস্কৃত একটা অন্যতম মাধ্যম ছিল সবসময় প্রতিবাদের ক্ষেত্রে। বর্তমান সময়ে যে এই যে মূল্যবোধের অবক্ষয় আমরা বলি, প্রতিবাদ বলেন তো, প্রতিবাদ কথাটা আমার ভালো লাগে না। আই এম সরি টু সে দ্যাট। আমরা কিন্তু প্রতিবাদ করি না, প্রতিবাদ অন্য জিনিস। সমাজকে আলোর মুখ দেখানো, একটা রং জিনিস আছে, সেটাকে আমরা দেখাচ্ছি, এটা কিন্তু প্রতিবাদ না। আপনার চুলটা একটু এলোমেলো হয়ে গেছে, এটা যদি আমি একটু সোজা করতে বলি বা সোজা করলে আরো সুন্দর লাগবে, এটা কিন্তু প্রতিবাদ না। তা আমরা আসলে প্রতিবাদ দেখানো, আমি যেটা মনে করছি একটু এটা এভাবে হলে ভালো হতো, এভাবে হলে ভালো হতো, এটা আমার একটা বিশ্বাস। সেই বিশ্বাস থেকে আমি কথা বলি। এটা প্রতিবাদ বললে মনে হয় না ঠিক হয়। প্রতিবাদ হলো ওই যে স্লোগান দিয়ে করে না, আমরা তো তা করি না, আমরা শুধু কথাগুলি বলি, তাই না? আর যদি সমাজ যদি মনে করে, যে সবাই যদি মনে করে যে হায়দার ভাই যা বলছেন রাইট, আলহামদুলিল্লাহ। অনেক সময় কন্ট্রাডিক্টও হতে পারে, আই মে বি রং, অলওয়েজ রাইট হবো এমন কোনো কথা না। আচ্ছা, বিজয়ের মাসে আমরা যেহেতু অবশ্যই বিজয়ের মাসে শুভেচ্ছা জানাচ্ছি, এবং 30 বছর পরে আমি স্বাধীনতাটাকে খুঁজছি, এই গানটি না শুনলে আমাদের আয়োজনের কিন্তু আজকে পূর্ণতা পাবে না। অনেক আগের গান, সে লিখেছি আজকে থেকে বহু আগের গান, এটা 20 বছর আগের গান, না 20-21 বছর আগের গান। বছর পরেও আমি স্বাধীনতা তাকে খুঁজছি। মানুষ কি কখনো মনের দিক থেকে পুরোপুরি স্বাধীন হতে পারে? স্বাধীন বলতে আসলে স্বাধীনের ব্যাখ্যা জানতে হবে। আসলে এক একজনের কাছে ব্যাখ্যাটা আপনার কাছে আসলে কি? স্বাধীনতাটাই বা আপনার কাছে আসলে কি? আসলে স্বাধীনতা আমার কাছে ব্যাখ্যা কি? আমার কাছে স্বাধীনতার ব্যাখ্যা হলো আমি আপনাকে সম্মান করব, আপনি আমাকে সম্মান করবেন, এতটুকু চাও, এর চেয়ে বেশি চাওয়া নেই। I will respect you and you will respect me regardless of what class, what age, doesn't matter. Social status, no. আমি আপনাকে সম্মান করি, আপনি আমাকে সম্মান করেন, এটা হলো স্বাধীনতা। বাহ, অসাধারণ। এরপরে আসলে আমার মনে হয় না কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণের কারণ আছে, কারণ আমরা কেন এই কথাটা বলছি, কারণ বিফোর 71 আমাদেরকে কেউ সম্মান করতো না।
আপনারা তো বয়স কম, অনেক পরে জন্ম হয়েছে, আমরা তো পাকিস্তানের মানে জন্ম, আমরা লেখাপড়া করেছি তখন ছোটবেলায় করেছি, ছোট ছিলাম। দ্য বিহেভিয়ার আই স্টিল রিমেম্বার, মানে আমাদের অবাঙালি যে বিহেভিয়ার আমাদের সাথে ছিল, তো রেসপেক্টলেস একটা বিহেভিয়ার আর কি, বাঙ্গাল কা বাচ্চা, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট। সবসময় একটা ডমিনেশনের মধ্যে হ্যাঁ, থাকা। বাঙ্গাল কা বাচ্চা, বাঙ্গাল মানে ভেরি ভেরি মানে অনেক নিচে জাতের একটা মানুষ আর কি। সো সেখান থেকে কিন্তু আমাদের স্বাধীনতা, আমরা মাথা উঁচু করে চলতে পারি, আমরা বলতে পারি আমরা বাংলাদেশি, আমরা ওই তারা যা মনে করলাম তা না। ওই যে সেই বাঙ্গালকা বাচ্চা থেকে সেই বাচ্চার মনে আসলে স্বাধীন বাংলাদেশের স্বপ্নটা কেমন ছিল, বা কেমন বাংলাদেশের স্বপ্ন দেখতো, যে একটা দেশ যখন হবে, বাংলাদেশ নামে যে সূর্যটা উদিত হবে, সেটা আসলে কেমন হবে? এই যে বললাম, আমরা সম্মানের জায়গা থেকে যদি আসি, আমরা একটু সম্মানিত বোধ করতে চাই। আমাদের দেশের ক্ষেত্রেও কি তাই? তাই একই দিকে আপনি দেশ বেসিক এইটাই, কিন্তু আপনি দেখেন একটা দেশ বলতে আমরা কি বোঝাচ্ছি, উই আর নট ডমিনেটেড বাই আদার্স। এখন মনে করেন এখন দেশে যদি ভাগ তৈরি হয়, যে এক গ্রুপ হয়েছে যে তারা বেশ পাওয়ারফুল, তাদেরকে আমার নমনম করতে হবে, তাহলে বিয়ার কিন্তু ব্যাক আমার স্বাধীনতা কিন্তু হরণ হয়ে গেল, স্বাধীন দেশের স্বাধীন মানুষ কিন্তু স্বাধীনতা হরণ হয়ে গেছে। সেই জায়গায় আমরা যেতে চাই না। আমার দেশে আমরা সবাই সমান থাকবো, সমান বলতে নট আইডেন্টিক্যাল, সমান বলতে আমরা বুঝি আপনি মার্সিডিজ চালাচ্ছেন বলে আমাকে চালাতে হবে তা কিন্তু না। আমার ক্যালিবারে আমি যতটুকু পেয়েছি আমি সেটাই করবো, আমি হেঁটে চলবো, আমি আমার নিজের জীবনকে আমি তৈরি করতে পারিনি, সুতরাং আমি কিন্তু ওই কাজটাই করবো। সম্মানের ক্ষেত্রে তো আসলে কোনো ভেদাভেদ তৈরি করা ঠিক এই না। জায়গাটা আমি দেখতে চাই, এই জায়গাটা চাই। আপনি আপনার মত থাকেন, আই রিয়েলি ডোন্ট মাইন্ড। আপনার ক্যালিবার আপনি তৈরি করেছেন, লেখাপড়া করেছেন বা হোয়াট এভার করেছেন, ব্যবসা করেছেন, আপনি অনেক বড় হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি রাজনীতি করেছেন, অনেক বড় হয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে হয়তো যেতে পারবো না বা ওই হাইটে যেতে পারবো না, কারণ আমি সেটা করিনি। তো এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আক্ষেপ হলে যখন আপনি আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, এইটুক জায়গা আমার। এর জন্যই কি আসলে সরকারি অফিসার গানটি এসেছে বা জন্ম হয়েছে? সরকারি সেটা তার পেছনের ঘটনা আসলে কি? অনেক আমরা কারণ আছে আসলে, পেছনের কারণ জানতে অনেক চাই। কারণ আছে, অনেক গান তো আমরা শুনবোই, তবে পেছনের বার্তাগুলো একটু একটু করে শুনতে চাই, দর্শকদেরও জানাতে চাই। আসলে সরকারি অফিসে গানটা লিখেছিলাম এই বিভিন্ন কারণে, কারণ আমরা যখন দেখি একটা ফাইল দেওয়ার পরে 12 বছর ধরে ঘুরতে থাকে, স্বাধীন দেশে এটা হওয়া উচিত না আমার। আর আমি একটা কথা সবসময় বলতে চাই যে আমাকে কেন কোনো কাজ করতে গেলে আমার সেক্রেটারিয়েট পর্যন্ত দৌড়াতে হবে, ওটা তো আমার জায়গা না। আমার জায়গা হলো অনেক লোয়ার ক্লাসের যে অফিসগুলি আছে, সেখানে আমাদের কাজ শেষ হওয়া উচিত। ওয়াই উইল আই হ্যাভ টু গো আপ টু দ্যাট? আমি একটা ইন্ডাস্ট্রি বানাতে যাবো, কথা কই ছোট্টখাটো ইন্ডাস্ট্রি, আমাকে এত দূর যেতে হবে কেন? ওখান থেকে পারমিশন আনতে হবে কেন? দেয়ার আর অফিসেস, তারা পারমিশন দিয়ে দিবে। ওয়াই ডু হ্যাভ টু? এখন ওইখান থেকে যাওয়াই তো একটা কঠিন ব্যাপার সাধারণ মানুষের জন্য, সেক্রেটারিতে ঢোকাও তো একটা কঠিন ব্যাপার আমাদের জন্য, তাই না? নিশ্চয়ই। তো এত বাধা থাকলে তো আমরা কাজ করতে পারবো না, আমরা একটু সহজভাবে কাজ করতে চাই। যে গানের পেছনের বার্তাগুলো শুনছিলাম, গানটি তো শুনতেই না, গান তো মনে নেই আমার। আচ্ছা ঠিক আছে, লাইন। আচ্ছা ঠিক আছে, দেখি আরম্ভের দিকে স্কেলকে ভুলে গেছি। আমি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আছি মোর আগে পিছে কত শত তাবেদার, আমি কত না সাধনা করে মামার খুঁটির জোরে অবশেষে হয়েছে একালের জমিদার। আমি সরকারি অফিসার, আমি একালের জমিদার, আমি সরকারি অফিসার, আমি একালের জমিদার, আমাকে ছাড়া চালাবে দেশ সাধ্যকার বাবা। আমি আপন মনে চলে মনে মনে বলি, কিসের নেতা কিসের নেত্রী, আমি তো সরকার। আমি সরকারি অফিসার, আমি একালের জমিদার, আমাকে ছাড়া চালাবে দেশ সাধ্যকার বাবা। বাহ, অসাধারণ। প্রত্যেকটা বিষয়ের তো আসলে বলে না যে মুদ্রার এপিঠ ওপিঠ কিন্তু থাকে, সেই ক্ষেত্রে প্রযুক্তিরও কিন্তু যদি বলি ভালো দিক মন্দ দিক তো আছেই। ক্যাসেটের যুগ থেকে যদি আমরা শুরু করতে চাই, ক্যাসেট থেকে কিন্তু অ্যালবাম আকারে একটা শিল্পীর গান বেরোতো, এখন সেটি হয়ে গেছে যে একটা সিঙ্গেল ট্র্যাক বের হচ্ছে। এটি আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে কতটা যদি বলি যে বঞ্চিত হচ্ছে শ্রোতা দর্শকরা, আমি শুনবো একটু বড় পরিসরে উত্তরটি, তবে এই পর্যায়ে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে আসছি। প্রিয় দর্শক, গাড়ো আড্ডা থেকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, খুব দ্রুত ফিরে আসবো প্রিয় সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে, সাথেই থাকুন।
বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন গান ও আড্ডা নিউজ 24 এর পর্দায়। আগে জানিয়েছি সঙ্গে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার হোসেন। চলুন আবারও আড্ডায় ফিরে এলাম। বিরতিতে একটি বিষয় আমাকে সবচেয়ে বেশি যেটি ভাবালো, যে আপনি বলছিলেন যে একটি গান লেখার জন্য আপনি 6 বছর রিসার্চ করেছেন, স্টাডি করেছেন। একটু জানতে চাই, বাকি গল্পটা আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে গান তো হঠাৎ করে লেখা হয় না। গান লিখতে গেলে তোমাকে রেমিডির কথা আমি চিন্তা করি। গান শুধু লেখা না, গান একটা কমপ্লেন বলা, অ্যাট দ্য সেম টাইম তোমাকে রেমিডি বলতে হবে। এখন কমপ্লেনটাও জানতে হবে, রেমিডিতে যেতে, এটার জন্য স্টাডি লাগে। এখন আমি যা বলছি তা সত্য কিনা বা সমাজে এটা কতটুকু আছে। সো ইউ হ্যাভ টু কিপ অন স্টাডিং দিস থিংস, ইউ সি। তো আমি প্রায় 5-6 বছর আগে, আরও বেশি হবে, আমি দেখলাম যে পেপারে পরকীয়া অনেক বেড়ে গেছে এবং দেখা যাচ্ছে আত্মহত্যাও বেড়ে গেছে। এবং আত্মহত্যা নর্মালি পুরুষরা করে না, এমন দেখুন যে প্রেম করে পুরুষ মরে গেছে। তো সবসময় দেখি করলেও সংখ্যাটা অনেক কম হয়তো বা। তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে এই পরকীয়া করার পরে ওই মেয়েগুলি আত্মহত্যা করছে, বা কম বয়সে একটা বয়স্ক মানুষের সাথে প্রেমে পড়ে গেছে, সেখানে আবার জানাজানি হয়ে গেছে, সেখানে তারা আত্মহত্যা করছে। এই ধরনের কেসগুলি আমি এখন খুব দেখছিলাম। তো রিসেন্টলি হয়েছে, 1-2 বছর আগেও হয়েছে। তো তখন আমি এটাকে নিয়ে গান করার চিন্তা করছিলাম যে মেয়েদেরকে কীভাবে সচেতন করা যায়, যে তাকে অ্যালার্ট করা আর কি। দিস ইজ নট দ্য লাইফ, দিস ইজ নট দ্য লাইফ। তোমরা যে ফ্যান্টাসি চিন্তা করো, যে কথা আমি তোমাকে বলতে বাধ্য হব, যে মেয়েরা কিন্তু, আমার এই বয়সে আমি দেখেছি মেয়েরা সাধারণত ফ্যান্টাসি খুব পছন্দ করে, এবং এরা কিন্তু রিয়ালিটি থেকে অনেক দূরে। যদি বা তোমরা মনে করো তোমরা অনেক বেশি বোঝো, অনেক শিক্ষিত, লয়ার হয়ে গেছো, অনেক কিছু বোঝে, কিন্তু কোথায় যেন একটা মেয়েলি মন আছে, যে তোমাকে যদি তোমার প্রেমিক বলে আমি তোমাকে চাঁদ এনে দিব, সূর্য এনে দিব, তুমি কিন্তু আবেগে আপ্লুত হয়ে যাবে। কিন্তু ভালো করে জানো এগুলো আনা সম্ভব না। তো তোমাদেরকে মানে মানানোর জন্য আমাদের খুব একটা কসরত করতে হয় না। তার মধ্যে যদি কানিং টাইপের কোনো লোক থাকে, দেন ইউ আর ইন এ ডিপ শেট, এ ডিপ ট্রাবল। কারণ ওর কথাবার্তা সুন্দর হয়, ও তোমাকে সুন্দর করে কথা বলবে, তোমাকে খালি প্রেইজ করবে। সবচেয়ে বড় জিনিস হলো হি উইল কিপ অন প্রেজিং ইউ এভরিথিং। তো এভরিথিং যখনই মানুষ একটা প্রেস করবে, তখনই ধরে নিবা দের ইজ সামথিং রং। কারণ একটা মানুষের এভরিথিং কোনোদিন ভালো হয় না। আচ্ছা, তুমি কি শুনতে চাচ্ছ গানটা? অল্প কিছু আছে, গানটি তো শুনবো, পুরোটা মনে নেই, আরম্ভ গাই যতটুকু বলে আছে। ভাবতে কি লাগে ভালো, কুড়ি থেকে ফুল ফোটার আগে নিভে জীবনের আলো। ভাবতে কি লাগে ভালো, কুড়ি থেকে ফুল ফোটার আগে নিভে জীবনের আলো। ভাবতে কি লাগে ভালো বলো, ভাবতে কি লাগে ভালো, ভাবতে কি লাগে ভালো বলো, ভাবতে কি লাগে ভালো। স্বপ্ন যখন ছিন্ন ভিন্ন কৃতকর্মের ভিক্ষা, স্বপ্ন যখন ছিন্ন ভিন্ন কৃতকর্মের ভিক্ষা, ইবলিস বলে আত্মহনন ছাড়া নেই কোনো প্রতিকার। অসাধারণ। দেখো আমি কয়টি ভুলে গেছি গান গাইতে গেতে। একদম ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, পরিবার নিয়ে শুনতে চাই, আপনার পরিবার নিয়ে শুনতে চাই, আপনার সন্তানদের কথা শুনতে চাই। আমার পরিবার, আমার একটি মাত্র বউ, একটি মাত্র কন্যা, কন্যা বিবাহিত, একটি মাত্র নাতি আছে এখন আমার। আচ্ছা, নিজের সন্তানের মধ্যে যদি বলি উত্তরসূরি বা আপনার গান, এই বিষয়গুলো কি দেখেন? একেবারেই না, একেবারেই না। এই বিষয়ে কোনো আক্ষেপ আছে কি আপনার? আক্ষেপ নেই। সে যখন কলেজে পড়ছে, হঠাৎ করে আমাকে বললো, আব্বু আমি ড্রামস শিখবো, আমাকে শিখতে হবে। ঠিক আছে তুমি বাজাও, কিন্তু তোমার দ্বারা হবে না। আপনি বলেছিলেন তখনই? হ্যাঁ, তোমাদের দ্বারা গান হবে না। এটা কারণ হলো, তুমি এখন কেন শিখতে চাচ্ছ আমি ধরে ফেলেছি। কলেজে পড়েছো, এখনো শো হবে, এখন তুমি ড্রামস বাজাবে, 10 জন মানুষ দেখবে, বাহাবা দিবে, এই কারণে তোমার কিন্তু শেখা। ঠিক আছে, আমি তোমার এই শখটা পুরো করে দিব, কিন্তু একবারই স্টেজে উঠবা, আর উঠবা না, বিকজ ইউ আর নট এ মিউজিশিয়ান। তাকে আমি ড্রামস কিনে দিয়েছি, প্র্যাকটিস করেছে, স্টেজে বাজিয়েছে, স্টেজে আমিও বাজিয়েছি, অ্যান্ড দিস ইজ ফার্স্ট অ্যান্ড দিস ইজ লাস্ট। কারণ তুমি এই কারণে গান করছো, আর কোনো কারণ নেই, সুতরাং তোমাদের গান হবে না। গানকে আসলে ভালোবেসে করাটা সবচেয়ে বেশি জরুরি। আসলে ভালোবাসা কি জানি না, তোমাকে একটু ছোটবেলা থেকে এটার মধ্যে ন্যাগিং থাকতে হবে। যেরকম মনে করো আমার অ্যাট দ্য এজ অফ 15.5 আই এম আ প্রফেশনাল মিউজিশিয়ান। তখন থেকে কিন্তু আমি গিটার বাজি ফিল্মের গানে। তো বয়সটা অনেক কম না? নিশ্চয়ই অনেক কম। এই ব্যাপারটা হবে এইটাই,
এখন আমি 18 বছর পরে 20 বছর পরে হঠাৎ আমি একটা মিউজিশিয়ান হতে চাই, এটা টাফ হয়ে যায় অ্যাকচুয়ালি। কারণ লাইফ তো 7-8 তো ইউ আর ভেরি ফ্রি, ক্লাস 6-7-8 কোনো কাজ নেই, কিছু নেই, তো দেন ইউ প্র্যাকটিস, তোমার অজস্র সময় আছে। এই যে ছোটবেলা থেকে বলছিলেন যে 15 বছর বয়সে আপনি একজন প্রফেশনাল একজন 15.5 হবে, musician। 15.5 সেই জায়গা থেকে বর্তমান সময়টা একটু আসি। বর্তমান সময়ে আমরা দেখছি যে একটি গান গেয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সেটা এমনভাবে স্প্রেড আউট হচ্ছে, রাতারাতি জনপ্রিয় হয়ে যাচ্ছে। টিকটকের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউব, যে সে আসলে চ্যানেল খুলে একটা গান আপলোড করেই দিতে পারে। এই বিষয়গুলো নিয়ে একটু বলবেন। দেখো মা, তোমরা শুধু ভাইরাল আর পপুলারের কথা বলো, টিকে কয়দিন আমি জানতে চাই। হাউ লং দে সার্ভাইভ? আই এম ইন এ মিউজিক সিন্স 1979। কত বছর হলো? 89, 99, 109, 109, 40 বছরের উপরে আমি একই জায়গায় বসে আছি। যাদের গান ভাইরাল হয় তারা 5 বছর একই জায়গায় কি থাকে? ওদের লাইফ হলো নট ইভেন 5 ইয়ার্স। তো এগুলি নিয়ে হিট হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, এগুলি কিন্তু আমরা শুনি না। আমরা গান শুনেই বলি 2 বছর বাজবে, 1 বছর বাজবে, এরপর আর হবে না। কে কতদিন পর্যন্ত লাস্ট করতে পারে? অনেকে আছে মরার পরেও লাস্ট করবে। আসলে জনপ্রিয় বা হচ্ছে হিট হয়ে গেছে, এই মাপকাঠিটা যদি আমরা বলি যে বিচারের মাপকাঠিটা কি শুধু ভিউজ হতে পারে? না 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 না, এগুলো হতে পারে না। একটা জিনিস বিভিন্ন কারণে হিট করতে পারে। তুমি একটা নৃত্য দেখিয়েছো এই জন্য গানটা হিট করেছে, তাই না? বা তোমার ভিডিওটা খুব সুন্দর ছিল এই জন্য গানটা হিট করেছে। বা দেখা যাচ্ছে খুব আজে বাজে কন্টেন্টও হিট হয়ে যাচ্ছে, আজে বাজে বেশি কন্টেন্ট হিট হবে, কারণ দর্শক কি কেন দেখছে? না, দর্শককে তুমি থামাতে পারবে না, দর্শক দেখবে। আমাদের সংস্কৃতি যারা আমরা থাকি, যারা গান করি, আমাদের কাজ কি? শূন্যস্থানটা কি তারা পূরণ করে নিচ্ছে, যেহেতু আমাদের এখন কাজের ব্যাপারটা তা পরিমাণটা না, কমে গেছে? না না, এটা না ব্যাপার না মা, অনেকগুলি ব্যাপার আছে, এতগুলি ব্যাপার আছে, এগুলি সারা রাত লেগে দুইটা যায়। কি শুনবো? একটা হলো যে মনে করেন আমরা যারা কাজ করি, আমরা যদি নাম করার জন্য কাজ করি, হিট করার জন্য কাজ করি, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে কাজ করতে হবে মন দিয়ে, যাতে আমাদের ওই জায়গাটা তৈরি করতে হবে, মানুষকে সুস্থ বিনোদনের দিকে নিয়ে যেতে হবে। এটা একটা প্রমোশন করতে এটা হবে। কিন্তু একটা জার্নি, হ্যাঁ, রাতারাতি সুস্থ কিন্তু হবে না। সুস্থ বিনোদনের রং বিনোদন সবাই দিতে পারে, বাজে জিনিস সবাই করতে পারে, এবং খুব সহজ। কিন্তু আমি একজনকে বলেছিলাম, আমাদের বড় রাইটার ছিলেন বা গান করতে, আমি নাম বলতে চাই না, বলে আমরা কমার্শিয়াল গান করি। কমার্শিয়াল গান বলতে কি বোঝাচ্ছেন? আমার গান কি কমার্শিয়াল না? আমার গান কি হিট করছে না? 10 মিলিয়ন ভিউজ হচ্ছে না? আমার গানে তো 10 মিলিয়ন ভিউজ আছে, এটা কমার্শিয়াল নাকি? হোয়াট ডু মিন বাই কমার্শিয়াল? আপনি এমন কিছু নিয়ে কথা বলেন যেটা সস্তা আবেগ, যেটাকে বলি আমরা, সস্তা আবেগী ব্যাপার আছে না? যেরকম দেশপ্রেমকে জাগানো একটা কঠিন আবেগ, সততা জাগানো একটা কঠিন আবেগ। কিন্তু বাজে কথা যদি বলে, প্রেম সেম হাবি যাবি, এইসব ফালতু জিনিস জাগানো, তো যে কোনো মানুষকে ছবি দেখলে মানুষ আবেগী হয়ে যায়, তাই না? ওটাতে এত কিছু কষ্ট, যার জন্য এটাকে সস্তা বলা হয়। এই সস্তা জিনিস করার জন্য তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনি একটা ভালো গান করে দেখান। আমরা এই মুহূর্তে কিন্তু একটা ভালো গান শোনার জন্যই আমাদের সবার ক্রেভিং হচ্ছে। করে দেখান না, তাহলে তো এগুলো কেন আমি তো দেশের গান করি মা, তোমার জন্য কি গান করবো? ঠিক আছে, আচ্ছা প্রেমের গান একটা শোনাই, আমরা প্রেমের গান লিখি। নিশ্চয়ই। একটু মিনতি রাখো মোর নয়নে, একটু মিনতি রাখো মোর নয়নে, কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ, এলো বিদায় তিথি, তাই মিনতি, কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ, একটু মিনতি রাখো মোর নয়নে, একটু মিনতি রাখো মোর নয়নে, কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ, এলো বিদায়ের তিথি, তাই মিনতি, কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ। আর এই মুহূর্তে আমাদেরও কিছুক্ষণের জন্য একটা বিরতি নিয়ে ফিরে আসতে হচ্ছে। তবে দর্শক, আপনাদের কাছে বিরতি জানাচ্ছি, আপনারা কিন্তু ছেড়ে যাবেন না, সাথেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন গান ও আড্ডা। সঙ্গে রয়েছেন জীবনমুখী গানের শিল্পী হায়দার হোসেন। চলুন আবারও ফিরে এলাম। খুব মিষ্টি একটা গানের রেশ নিয়ে কিন্তু আমরা বিরতিতে গিয়েছিলাম। আমার মনে হলো কি যে সময়টা আসলে সেরকম মিষ্টি মিষ্টি করেই কেটে গেল। কারণ হচ্ছে বলে না যে সকালটা সুন্দর হলে দিনটা সুন্দর হয়ে যায়, খুব সুন্দর কিছু জিনিসের কিন্তু রেশ থেকে যায়। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে শিল্পী সত্তার ক্ষুধা কখনো নিবারণ হয় না। বলা হয়ে থাকে যে একজন শিল্পী যখন একটা কোনো কিছু সৃষ্টি করে তার মাথায় প্রতিনিয়ত ঘুরতে থাকে আরেকটি নতুন সৃষ্টির জন্য। বর্তমান সময়ের সঙ্গীত নিয়ে ভাবনাগুলো জানতে চাই, আপকামিং কাজ নিয়ে জানতে চাই। আসলে আমরা ওভাবে কাজ করি না এখন আর, আসলে বিভিন্ন কারণে হয় না। আমি অনেকটা অ্যাকুস্টিক টাইপের মানুষ, আমি সবসময় অ্যাকুস্টিক প্লেয়ার পছন্দ করি, যেটার এখন অভাব পড়ে গেছে। অ্যাকুস্টিক আর বাজানো যায় না, যারা বাজাতো তাদের বয়স হয়ে গেছে, এখন তারাও বাজাতে পারছেন না, এবং নতুন যারা বাজায় তারা বাজাতে জানে না। প্রবলেম অনেকগুলি হয়ে গেছে, যার জন্য আমার কিন্তু গান করতে আর ভালো লাগে না। এখন গান করতে গেলে এই সব কিবোর্ডে বাজাতে হবে, আর আমি একটা গিটার নিয়ে বাজাবো, একটা ভায়োলিন প্লেয়ার পাওয়া যায় না, একটা তবলা ভালো প্লেয়ার পাওয়া যায় না, হারমোনিয়াম প্লেয়ার পাওয়া যায় না, একটা সরোদ প্লেয়ার ঠিক মতো পাওয়া যায় না। তো এত না পাওয়ার মধ্যে কিন্তু আসলে আমরা যখন গান করি তো উই থিঙ্ক, যখন কম্পোজিশন করি যে এখানে এইটা বাঁশির পিস আসবে, এখানে সরোদটা এভাবে বাজবে, তারপরে তোমার সেতারটা যদি লাগাতে হয় তো এইভাবে লাগাবো। এখন আমি যখন এই প্রোগ্রামটা করব, তখন আমি যখন বাজাতে পারি না, যখন হয় না, তখন তার গান করতে মন চায় না। এখন আমাকে কি চিন্তা করতে হবে? সবকিছু সমন্বয়টা তো আসলে খুব ভালো। এখন আমাকে লিমিটেড চিন্তা করতে হবে যে কিবোর্ড দিয়ে সব বাজাতে হবে, সেই ফিলটা তো আসে না। কারণ কিবোর্ড দিয়ে গিটার বাজালে তো ওই ফিল আসবে না। তো আমরা ওই ফিলটা খুঁজি, এর জন্য আমাদের একটু কঠিন হয়ে যাচ্ছে। আর একটা হলো আমরা আবার একটু চুজি অনেক বেশি, বা আমাদের একটা গান করতে কতদিন লাগে? তোমার একটা গান আমার রেকর্ড করতে মোর দেন আ মান্থ লাগে, 1 মাসের উপরে লাগে আমার একটা গান রেকর্ড করতে। কারণ আমি এত চুজি, এটা হয় নাই, না এটা হয়নি, না এটা হয়নি, এই যে হয় নাই করতে করতে 1 মাস চলে যাচ্ছে। আচ্ছা, ব্যক্তি হায়দার হোসেনের প্রসঙ্গে একটু আসি। একদম ব্যক্তিগত প্রশ্ন যদি করি, সেটা হচ্ছে যে একদম ফরমাইশি কাজের বাইরে হায়দার হোসেন কি নিজের মনকে খুব বেশি প্রাধান্য দেয়? ফরমাইশি কাজ তো আমি করি না, প্রথম কথা, 1 নম্বর কথা। ফরমাইশ দিলে পরে আমার মন মতো হতে হবে। তুমি আমাকে ফরমাইশ দিবে গান করতে, কিন্তু লিখবো কিন্তু আমার। প্রতিটা মানুষের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা থাকাটা কতটা আমি জরুরি। কারণ কি, একটা কথা বলি, উদাহরণটা তোমাকে দেখাই, গানের উদাহরণ দিই। দেখো, যারা কভার সং করে সবসময়, অনেক কভার সং করে, ও কিন্তু কোনোদিন আপার গ্রেডের শিল্পী হইতে পারে না। ওরা কিন্তু ভালো গান করে, তো ওই যে কভার করছে, ওর মতো করে গাচ্ছে, ওর মতো কপি করার একটা প্রবণতা তৈরি, এবং নিজস্ব সত্তা হারিয়ে গেছে তার, যার জন্য সে যখন নিজের গান গায় তখন এটার গান মনে হয় না। দেখবে যারা একদম খুব কভার সং খুব সুন্দর করে গায়, এরা কিন্তু তো এই মাপের শিল্পী আর তুমি দেখবে না। আসলে আপনাদের মতো মানুষদের নিয়ে আমার মনে হয় যে সময়ে খুব বেশি আসলে দ্রুত কেটে যায়, এবং হচ্ছে আমরা ওই যে আগেই বলেছি যে সময়ের ফ্রেমে তো আমরা সবাই বন্দী। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, তবে আপনার গান শুনতে শুনতে আমরা আমাদের আয়োজনের সমাপ্তি টানবো। তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, এবং সেই সঙ্গে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, গান ও আড্ডার আজকের আয়োজনে পর্যন্ত, আগামী পর্বে আমরা যথারীতি হাজির হয়ে যাব আপনাদের পছন্দের কোনো সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমরা গান শুনবো। তুমি আমার ধরনী শিরা, রক্তে বাংলাদেশ, তুমি প্রথম, তুমি আমার শেষ, বাংলাদেশ আমার প্রাণ, আমার দেশ, বাংলাদেশ আমার প্রাণ, আমার দেশ। তুমি আছো বলে আজ বাংলায় করি গান, বাংলায় ভালোবাসা, বাংলায় জুড়ে পান, এই মাটি জীবন, মাটি সম্মান। তুমি আমার ধমনী শিরা, রক্তে বাংলাদেশ, তুমি প্রথম, তুমি আমার শেষ, বাংলাদেশ আমার প্রাণ, আমার দেশ, বাংলাদেশ আমার প্রাণ, আমার দেশ।
ঘুরে ফিরেছি পশ্চিমাদি সাজানো গুছানো বন্ধ, দেখে এসেছি সারা মরু